আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা 1973 সালে গঠিত হয়েছিল, মূলত মহান মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে যুদ্ধাপরাধীদের বিচার হলো, ফাঁসি হলো, যাবজ্জীবন হলো। ইউনূসের আমলে সেই আসামিদের অনেকে মুক্তও হলেন, এরকম দৃশ্য দেখেছে। প্রফেসর ইউনূস সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত হয়েছিল, সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার করার সিদ্ধান্ত নিলেন। তারপর থেকে এই ট্রাইব্যুনাল নিয়ে বহু বিতর্ক, বহু বক্তব্য আমরা বিভিন্ন জনকে দিতে দেখেছি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যাকে বানানো হলো, তিনি একটা সাম্প্রদায়িক দলের নেতা। এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে, তার বিভিন্ন কর্মকাণ্ড, রাজসাক্ষী বানিয়ে হাজার হাজার কোটি টাকার লেনদেন, সাক্ষীদের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ লেনদেন, এরকম অভিযোগ একের পর এক আসতে থাকলো। একটা অভিযোগ তো প্রমাণিতই হয়ে গেছে প্রায়, কারণ লেনদেনের অডিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। 1 কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছিল শুধুমাত্র একজনের জামিন করিয়ে দেওয়ার জন্য। এরকম অডিও যখন ভাইরাল হলো, তখন আমরা দেখলাম যে বর্তমান সরকারের আমলে সেটা নিয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হলো। কারণ ঘটনাটা ইউনূস সরকারের আমলে, বর্তমান সরকার তদন্তের সিদ্ধান্ত নিল। কিন্তু বর্তমান সরকারের এই সিদ্ধান্তের উপরে যখন আমরা আস্থা রাখতে যাচ্ছিলাম, কিংবা আস্থা ছিল যে এটার একটা বিহিত ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু সরকারের 3.5 মাস 4 মাস অতিক্রান্ত হলো, এখন পর্যন্ত এই তদন্ত কমিশন কোনো ধরনের কোনো প্রতিবেদন দিচ্ছে না ছোট একটা ব্যাপারের, যেটা প্রমাণ করার জন্য আলাদা তদন্তের প্রয়োজনীয়তা নেই। এই ঘটনা কেন ঘটছে? তাহলে কি ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? প্রশ্ন উঠেছে সেটাই গণমাধ্যমে। চলুন একটু জেনে দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্য নেতাদের বিচারের নামে কি হচ্ছে, ওখানে প্রসিকিউশনের সদস্যরা কি করছিলেন এর আগে, নতুন চিফ প্রসিকিউটর আসার পরেও এগুলোর তদন্ত কাজ আগাচ্ছে না কেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মে। বলছিলাম, তদন্ত আগাচ্ছে না, তদন্ত প্রতিবেদন দেয়া হচ্ছে না, সব কিছু থমকে আছে। থমকে থাকার কারণ কি? কাউকে রক্ষা করা, যে কোনোভাবে অপরাধীকে একটু বাইপাস করা, কিংবা অপরাধীকে সেই সুযোগ তৈরি করে দেয়া যে শাস্তির আওতা থেকে সে নিজেকে যেন দূরে সরিয়ে নিতে পারে। কোনো কিছুই আমাদের কাছে পরিষ্কার নয়। কিন্তু গণমাধ্যমে বড় খবর হয়েছে, প্রথম আলোর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, কোটি টাকা চান প্রসিকিউটর, ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি 3 মাসেও প্রতিবেদন দেয়নি। 3 মাস লাগে এই ব্যাপারে, যে ব্যাপারের অডিও প্রকাশিত হয়েছে কথোপকথনের, যে 1 কোটি টাকা লাগবে, এটা বড় কাজ, 1 কোটি টাকা না দিলে হবে না, এখানে লাগবে ওখানে লাগবে। ব্যাপারটা অডিওটা যখন প্রকাশিত হয়, তখন আমরাই তো একটু আশ্চর্য হয়েছিলাম যে মাত্র 1 কোটি টাকাতে তারা জামিনের কাজ করে, এদের রেট এত কম। প্রথম আলো বলছে, জামিনে মুক্ত করা হবে এমন আশ্বাস দিয়ে এক আসামির স্বজনের কাছে কোটি টাকা চাওয়ার ঘটনায় গঠিত ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি 3 মাসেও প্রতিবেদন দিতে পারেনি। কেন প্রতিবেদন দিতে দেরি হচ্ছে সেই সম্পর্কে বর্তমান চিফ প্রসিকিউটর কার্যালয় বলছে, পারপাসলি, অর্থাৎ উদ্দেশ্যপূর্ণভাবে নয়, বিভিন্ন পরিস্থিতির কারণে প্রতিবেদন দিতে পারেনি কমিটি। সেই বিভিন্ন কারণগুলো কি কি? বিভিন্ন কারণ তো জনগণের জানার অধিকার রয়েছে। বিভিন্ন কারণ কি ফাজলামি করা? তারা লেমন জুস খাচ্ছে, তারা সাগরকলা খাচ্ছে বসে থেকে, টাইম পাচ্ছে না। গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, সেখানে যে অভিযুক্ত আসামি ফজলে করিম চৌধুরী, তাকে জামিনে মুক্ত করা হবে এমন আশ্বাস দিয়ে তার পরিবারের কাছ থেকে 1 কোটি টাকা চান তৎকালীন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। নাম শুনেই বোঝা যায় যে এই মাল কোন দল করে। প্রথম আলো ও নেত্র নিউজে এ বিষয়ে 10 মার্চ যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেদিনই চিফ প্রসিকিউটরের কার্যালয় ঘটনাটি তদন্তে 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করে। কমিটির প্রধান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মর্জিনা রায়হান, মোহাম্মদ জহিরুল আমিন এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ের সিনিয়র আইন গবেষণা কর্মকর্তা সিফাত উল্লাহ। ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির কার্যক্রম
কার্যক্রম নিয়ে ৮ জন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তিনি বলেন, প্রসিকিউটর গাজী মনোয়ারুল হোসাইন তামিম ও কমিটির সদস্য সিফাতুল্লাহ পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গেছেন। মহান কাজ, তার জন্য দেরি করতেই হবে। তারা দেশে ফেরার পর কমিটির প্রতিবেদন সম্পর্কে জানাতে পারবেন। তবে আমিনুল ইসলাম স্বীকার করেন, প্রতিবেদন দিতে একটু সময় লাগছে। এর কারণ কি জানতে চাইলে তিনি বলেন, অন্য কোনো কারণ নাই। তাজুল সাহেব সাবেক চিফ প্রসিকিউটর ছিলেন একসময় দেশের বাইরে, এরপর কেউ কেউ হজ পালন করতে গেছেন, কোনো পারপাসলি বা উদ্দেশ্যপূর্ণভাবে নয়, বিভিন্ন পরিস্থিতির কারণে এটা হয়েছে। এই বক্তব্য কি গ্রহণযোগ্য? এই বক্তব্য আমার মনে হয় যে গ্রহণযোগ্য হতে পারে না। এই ছোট্ট ঘটনা যেটা আমরা দেখেছি গণমাধ্যমে অডিও প্রকাশিত হয়েছে, সেখানে প্রমাণের আর তেমন কোনো কিছু বাকি নেই। সেই ঘটনা প্রমাণ এবং সেই ঘটনার তদন্ত ৩ মাসের বেশি সময় লাগছে, এটা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে যে বর্তমান প্রসিকিউটর মানে প্রসিকিউশন তারাও কি চাইছে না যে এই প্রসিকিউশনের কিংবা প্রসিকিউটর টিমের কারো বিরুদ্ধে কোনো কিছু প্রমাণিত হোক? তাতে কি তারা মনে করছে যে টোটাল বিচার ব্যবস্থায় বিতর্কিত হয়ে পড়বে যদি এরকমটা প্রমাণিত হয়? এই ভয়টা কি কাজ করছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? তাজুল ইসলামের যে টিম, তাজুল ইসলাম সহ তাদের বিরুদ্ধে যে এত অভিযোগ, সেই অভিযোগের কোনো ধরনের কোনো ফলাফল আমরা পাবো না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।